পাথর নয়, এটা এক অভিশাপ। এই পাথর রাত হলেই শ্বাস নেয়। তারানাথ জানতেন এটা ছোঁয়া যাবে না। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বাংলা গল্পহাট চ্যানেলে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন গল্প শুনতে। শুরু করা যাক আজকের গল্প। শ্মশানের দিক থেকে ভেসে আসা হালকা ধূপের গন্ধ আর পচা পাতার সোঁদা গন্ধ মিলেমিশে যেন এক অদ্ভুত আবহ তৈরি করেছিল। রাত তখন খুব গভীর নয়, কিন্তু গ্রামের মানুষদের কাছে এই সময়টাও যথেষ্ট ভয়ের। বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার কুঞ্জপুর। দিনের বেলায় নিরীহ, শান্ত, কিন্তু সূর্য অস্ত গেলেই যেন গ্রামটার গায়ে অন্য এক রূপ ভর করে। তারানাথ তান্ত্রিক এই গ্রামে এসেছেন আজ বিকেলের দিকে। কাঁধে ঝোলানো পুরনো কাপড়ের ব্যাগ, চোখে সেই চেনা স্থির দৃষ্টি। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি একবার চারদিক দেখে নিলেন। বাতাস ভারী, যেন কিছু একটা চাপা কান্না লুকিয়ে আছে তার মধ্যে। গ্রামের একমাত্র পাকা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক, মুখে আতঙ্ক, চোখে ঘুমহীনতার ছাপ। তাদের মাঝখানে একজন মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে প্রণাম করল। আপনিই কি তারানাথ বাবু? তারানাথ মাথা নাড়লেন। বলুন। লোকটি কাপা গলায় বলল, বাবু, আমাদের গ্রামটা বাঁচান, কালো পাথরটা আবার জেগে উঠেছে। এই কথা শুনে আশপাশের সবাই অস্বস্তিতে নড়ে চড়ে বসল। কারো মুখে কথা নেই, শুধু ভয়। তারানাথ ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কালো পাথর? লোকটি দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ বাবু, শ্মশানের ধারে যে পুরনো ভাঙা মন্দিরটা আছে তার ভিতর। বহু বছর আগে ওটা আবিষ্কার হয়েছিল, তখন থেকেই সর্বনাশ। তারানাথ কিছু বললেন না, চোখ বুজে যেন কিছু হিসেব করছিলেন। তারপর বললেন, সব খুলে বলুন, শুরু থেকে। লোকটি কথা বলতে শুরু করল। প্রায় 50 বছর আগে গ্রামে খনন করতে গিয়ে একটা অদ্ভুত পাথর বেরিয়ে আসে। রং একেবারে কালো, আলো পড়লে যেন আলো শুষে নেয়। গ্রামের প্রবীণরা তখন বলেছিল ওটা সাধারণ পাথর নয়। কেউ কেউ বলেছিল ওটা কোনো প্রাচীন তান্ত্রিক সাধনার অবশেষ। তবু গ্রামের মানুষ কৌতূহল সামলাতে পারেনি। পাথরটাকে শ্মশানের ধারে পরিত্যক্ত মন্দিরে রেখে দেওয়া হয়। শুরুতে কিছুই হয়নি, কিন্তু কয়েক মাস পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে শ্মশানের দিক থেকে আওয়াজ আসত, কখনো মৃদু হাসি, কখনো কান্না। গ্রামের গরু ছাগল হঠাৎ অসুস্থ হয়ে মরতে লাগলো। তারপর একে একে মানুষ। যে মারা যেত তার শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকত না, শুধু চোখ দুটো ফাঁকা, মুখে ভয়ের ছাপ জমে থাকত। শেষমেশ এক তান্ত্রিক এসেছিলেন বহু বছর আগে। তিনিই নাকি পাথরটাকে বেঁধে রেখেছিলেন মন্ত্রে। তারপর গ্রাম কিছুটা শান্ত হয়, কিন্তু কয়েক মাস আগে থেকে আবার সেই সব লক্ষণ দেখা যাচ্ছে। লোকটির কথা শেষ হলে চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। তারানাথ ধীরে চোখ খুললেন। যে তান্ত্রিক এসেছিলেন তার নাম জানেন? লোকেরা বলতো তিনি নাকি কাশী থেকে এসেছিলেন। নাম কেউ ঠিক জানে না, শুধু জানি যাওয়ার আগে বলেছিলেন পাথরটা যদি আবার জাগে তখন সাধারণ মানুষ কিছুই করতে পারবে না। তারানাথ হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। ঠিকই বলেছিলেন। গ্রামের মানুষদের দিকে তাকিয়ে তিনি বললেন, আজ রাতেই শ্মশানে যাব। এই কথা শুনে সবাই প্রায় একসঙ্গে বলে উঠল, আজই? বাবু, আজ অমাবস্যা। তারানাথের চোখে এক ঝলক আগুন জ্বলে উঠল। এই কাজ অমাবস্যাতেই হয়। রাত নামল ধীরে ধীরে। আকাশে এক ফোঁটা আলো নেই, কেবল কালো অন্ধকার যেন আরও গাঢ় হতে চায়। তারানাথ একা শ্মশানের দিকে এগোলেন। তার হাতে একটা পুরনো পিতলের লণ্ঠন। আলোটা খুব বেশি দূর যায় না, কিন্তু তার জ্বলার জন্য যথেষ্ট। শ্মশানের কাছে পৌঁছতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলো কাঁপতে লাগলো। চারদিকে পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ। ভাঙা মন্দিরটার দরজা আধ খোলা। ভিতর থেকে একটা অদ্ভুত গুঞ্জন ভেসে আসছে, যেন অনেকগুলো কণ্ঠ একসঙ্গে ফিসফিস করে কিছু বলছে। তারানাথ জুতো খুলে মন্দিরের ভিতরে পা রাখলেন। মেঝেতে শুকনো রক্তের দাগ, অনেক পুরনো। মাঝখানে একটা পাথর, কালো, নিস্তেজ, কিন্তু তাতে তাকালে চোখ সরানো যায় না। তারানাথ ব্যাগ থেকে কয়েকটা জিনিস বের করলেন, রুদ্রাক্ষ, তামার তার আর একটা পুরনো তালপাতার পুঁথি। তিনি জানতেন এই পাথর সাধারণ কোনো শক্তির আধার নয়, এটা কোনো এক ভয়ঙ্কর সাধনার ফল। হঠাৎ মন্দিরের ভিতর তাপমাত্রা নেমে গেল।
লণ্ঠনের শিখা নীল হয়ে উঠল। পাথরের গা থেকে ধীরে ধীরে একটা আওয়াজ বেরোলো, আবার একজন এসেছে। তারানাথ চমকেলেন না, শান্ত গলায় বললেন, তুমি এখনো বাধা, ভুলে যেও না। একটা কর্কশ হাসি প্রতিধ্বনিত হলো, বাধা, তোমার মতো আর কতজন এসেছে জানো? মন্দিরের দেয়ালে ছায়াগুলো নড়ে উঠল, যেন কেউ অদৃশ্য হাতে টানছে। তারানাথ বুঝলেন আগের তান্ত্রিকের বাঁধন প্রায় ভেঙে গেছে। কালো পাথর শুধু একটা বস্তু নয়, এর ভিতরে বন্দী আছে এক অতৃপ্ত সত্তা। তিনি মন্ত্র পড়া শুরু করলেন। শব্দগুলো ভারী, গম্ভীর, বাতাস থমকে গেল। কিন্তু হঠাৎ মন্ত্র থেমে গেল তার গলায়। পাথরের উপর একটা ফাটল দেখা দিল। ফাটল থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। তারানাথ প্রথমবারের মতো বুঝলেন এই রহস্য তার ধারণার থেকেও অনেক গভীর। কালো ধোঁয়াটা ফাটল থেকে বেরিয়ে এসে মন্দিরের ছাদের দিকে উঠতে লাগল। ধোঁয়ার ভিতর থেকে অস্পষ্ট কিছু অবয়ব তৈরি হচ্ছিল, মানুষের মতো, আবার পুরোপুরি মানুষও নয়। চোখের জায়গায় গভীর অন্ধকার, মুখের বদলে কেবল বিকৃত একটা ফাঁক। তারানাথ এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে রাখলেন। এই লক্ষণ তিনি আগে দেখেছেন, কিন্তু খুব কম। এ মানে একটাই, পাথরের ভিতরে যে সত্তা বন্দী, সে শুধু আত্মা নয়, সে বহু সাধনায় শক্তিশালী হয়ে উঠেছে। ধোঁয়ার ভিতর থেকে আবার সেই কর্কশ কণ্ঠ ভেসে এলো, তুই আমাকে চিনিস তান্ত্রিক, তোর চোখে ভয় আছে। তারানাথ স্থির গলায় বললেন, ভয় আমার নয়, ভয় তোমার, কারণ তুমি এখনো মুক্ত নও। মুহূর্তের মধ্যে মন্দিরের চারদিকের বাতাস ভারী হয়ে উঠল। দেয়ালে ঝোলানো শুকনো লতাপাতা নড়ে চড়ে উঠল, যেন অদৃশ্য হাত তাদের নাড়াচ্ছে। লণ্ঠনের আলো ক্ষীণ হতে লাগল। তারানাথ দ্রুত ব্যাগ থেকে তামার তার বের করে পাথরের চারদিকে মাটিতে বৃত্ত আঁকলেন। তার উপর ছিটিয়ে দিলেন গঙ্গা জল আর ভস্ম। মুখে মন্ত্র জ্বলতেই থাকল, কিন্তু তিনি বুঝতে পারছিলেন এবারের লড়াই সহজ নয়। ধোঁয়ার অবয়বটা হঠাৎ গর্জে উঠল, এই গ্রামটা আমার, এই মাটিতে আমার রক্ত আছে, কেউ আমাকে আবার বেঁধে রাখতে পারবে না। এই কথাটা শুনে তারানাথের কপাল কুঁচকে গেল। রক্ত? তিনি জানতেন কোনো সাধারণ সাধনায় এমন সত্তা জন্মায় না। এর পেছনে নিশ্চয়ই নরবলির মতো ভয়ঙ্কর কিছু আছে। হঠাৎ মন্দিরের বাইরে থেকে কান্নার আওয়াজ ভেসে এলো, একটা বাচ্চার কান্না। তারানাথ থমকে গেলেন এক সেকেন্ডের জন্য, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিলেন, এটা ফাঁদ। তিনি চোখ বন্ধ করে উচ্চারণ করলেন, যা নেই তা দেখাতে পারিস, কিন্তু আমার মন তুই নড়াতে পারবি না। কান্নার আওয়াজ ধীরে ধীরে বিকৃত হাসিতে বদলে গেল। চারদিকে যেন প্রতিধ্বনি হতে লাগলো। কালো পাথরের ফাটলটা আরও চওড়া হলো। এবার ধোঁয়ার সঙ্গে সঙ্গে একটা হাত বেরিয়ে এলো, কালো, শুকনো, নখগুলো লম্বা আর বাঁকা। তারানাথ বুঝলেন এখনই পুরো বাঁধন বসাতে না পারলে সত্তাটা আংশিক হলেও বেরিয়ে আসবে। তিনি তালপাতার পুঁথি খুললেন। পাতাগুলো এত পুরনো যে একটু নড়লে ভেঙে পড়বে, তবু লেখা স্পষ্ট। তিনি এমন এক মন্ত্র পড়তে শুরু করলেন যা সাধারণত খুব কম ব্যবহৃত হয়। এই মন্ত্র পড়লে সাধক নিজেও বিপদের মুখে পড়ে। মন্ত্রের শব্দে মন্দির কেঁপে উঠল। পাথরের গা থেকে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। হাতটা ধীরে ধীরে পাথরের ভিতরে ঢুকে গেল, কিন্তু ধোঁয়াটা তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। হঠাৎ তারানাথের চোখের সামনে দৃশ্য বদলে গেল। তিনি আর মন্দিরে নেই, তিনি দাঁড়িয়ে আছেন বহু বছর আগের কুঞ্জপুরে। চারদিকে মানুষ জড়ো হলে আছে, মাঝখানে একটা খুঁটির সঙ্গে বাঁধা একজন যুবক, চোখে আতঙ্ক, মুখে রক্ত। একজন তান্ত্রিক মন্ত্র পড়ছে, তার চোখে উন্মাদনা। পাশে সেই কালো পাথর, তখনও অমসৃণ, নতুন। তারানাথ বুঝলেন পাথর নিজেই তার জন্মকথা দেখাচ্ছে। তান্ত্রিকের মন্ত্রের সঙ্গে সঙ্গে যুবকের চিৎকার আকাশ ফাটাচ্ছে। শেষ মুহূর্তে রক্ত ছিটকে পড়ছে পাথরের উপর। পাথর যেন সেই রক্ত শুষে নিচ্ছে। দৃশ্য মিলিয়ে গেল। তারানাথ হাঁপাতে লাগলেন। এটা শুধু একটি মাত্র বলি নয়, এই পাথর তৈরি হয়েছে একাধিক নরবলির মাধ্যমে। সেই শক্তিই আজ গ্রামটাকে গ্রাস করতে চাইছে। ধোঁয়ার কণ্ঠ আবার ভেসে এলো, এবার আরও কাছে। দেখেছিস, আমাকে জন্ম দিয়েছে মানুষই, এখন দায় এড়াতে চাস? তারানাথ দাঁত কামড়ে বললেন, তোর জন্ম পাপ দিয়ে হয়েছে, আর পাপের শেষ হয় ধ্বংসে। তিনি মাটিতে বসে পড়লেন, নিজের আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত তামার বৃত্তের উপর দিলেন। এটা চূড়ান্ত বাঁধনের প্রস্তুতি। মুহূর্তের মধ্যে চারদিক অন্ধকার হয়ে গেল। লণ্ঠনের আলো নিভে গেল, কেবল মন্ত্রের শব্দ আর পাথরের গর্জন। হঠাৎ একটা প্রবল ঝাঁকুনি,
তারানাথ মাটিতে পড়ে গেলেন। কানে ভেসে এলো ফিসফাস, তুই পারবি না, তোর শক্তি কম। কষ্ট করে উঠে বসে তারানাথ বললেন, আমার শক্তি নয়, আমার সংকল্প। তিনি শেষ মন্ত্রটা উচ্চারণ করলেন। একটা বিকট শব্দে কালো পাথরের ফাটল বন্ধ হয়ে গেল, ধোঁয়া মিলিয়ে গেল বাতাসে, মন্দির আবার নিস্তব্ধ। কিন্তু তারানাথ জানতেন এটা সম্পূর্ণ সমাধান নয়, এটা কেবল সাময়িক বাঁধন। তিনি ধীরে উঠে দাঁড়ালেন, শরীর দুর্বল, মাথা ঝিমঝিম করছে। বাইরে ভোরের আলো ফোটার আভাস। মন্দির থেকে বেরিয়ে তিনি আকাশের দিকে তাকালেন। এই পাথরকে চিরতরে শেষ করতে হলে, তিনি ফিসফিস করে বললেন, আমাকে তার মূল উৎসে যেতে হবে। গ্রামের দিক থেকে তখন হাঁসফাঁস করে কয়েকজন লোক আসছে, তাদের মুখে আশার আলো। কিন্তু তারানাথের মনে তখন একটাই চিন্তা, এই রহস্য এখনো অনেক বাকি। ভোরের আলো ফুটলেও কুঞ্জপুর গ্রামের আকাশে যেন স্বস্তি নামল না। মন্দির থেকে বেরিয়ে আসার পর তারানাথ তান্ত্রিক এক মুহূর্তের জন্য থেমে দাঁড়িয়েছিলেন। শরীর দুর্বল, কিন্তু মন অস্বাভাবিকভাবে সজাগ। কালো পাথরের ভিতরের সত্তা সম্পূর্ণ নিস্তব্ধ হয়নি, সে শুধু ঘুমিয়েছে। গ্রামের লোকেরা কাছে এসে ভিড় করল, কেউ প্রণাম করল, কেউ চোখ ভরা কৃতজ্ঞতায় তাকিয়ে রইল। বাবু, সব ঠিক হয়ে গেছে তো? একজন জিজ্ঞেস করল। তারানাথ ধীরে মাথা নেড়ে বললেন, সব না, আপাতত বিপদ থেমেছে, কিন্তু এই পাথর এখানেই থাকলে আবার জেগে উঠবে। এই কথা শুনে লোকজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। একজন বুড়ো কাপা গলায় বলল, তাহলে উপায় কি বাবু? তারানাথ গ্রামটার দিকে তাকালেন। কাঁচা বাড়ি, সরু রাস্তা, নিরীহ মানুষ। তিনি জানতেন সত্যিটা বললে এরা আতঙ্কে ভেঙে পড়বে, তবু লুকোনোর উপায় নেই। এই পাথরের জন্ম এই গ্রামে হয়নি, তিনি বললেন। এটার উৎস অন্য কোথাও, সেই জায়গায় না গেলে একে শেষ করা যাবে না। গ্রামের মোড়ল এগিয়ে এলো। কোথায় সেই জায়গা? তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, চাইলে আজ দুপুরের মধ্যেই জানতে পারবো, কিন্তু তার জন্য আমাকে একা থাকতে হবে। একটা পরিত্যক্ত ঘরে তারানাথ বসালেন তার সাধনার আসর। দরজা বন্ধ, জানালা আটসাট। ভিতরে কেবল ধূপের গন্ধ আর মন্ত্রের গম্ভীর শব্দ। তিনি জানতেন কালো পাথরের সঙ্গে যে সত্তা যুক্ত, তার স্মৃতির সঙ্গে আবার সংযোগ করতে হবে। কিন্তু এই কাজ বিপজ্জনক, কারণ সত্তা আবার তার মনের ভিতরে ঢোকার চেষ্টা করবে। মাটিতে বৃত্ত এঁকে মাঝখানে বসে তিনি চোখ বন্ধ করলেন। মন্ত্রের সঙ্গে সঙ্গে চারদিক ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। এইবার দৃশ্য আরও স্পষ্ট। তিনি দেখতে পেলেন ঘন জঙ্গল, আকাশ ঢাকা, সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। জঙ্গলের মাঝখানে একটা প্রাচীন শ্মশান, চারদিকে হাড়গোড়, পোড়া কাঠ আর তান্ত্রিক চিহ্ন। শ্মশানের এক কোণে বসে আছে একজন সাধক, চুল জটা বাঁধা, চোখ লাল। তার সামনে রাখা এক অমসৃণ কালো পাথর, ঠিক একই, কিন্তু আরও কাঁচা অবস্থায়। তারানাথ বুঝলেন এই লোকটাই সেই প্রথম তান্ত্রিক। হঠাৎ দৃশ্য বদলে গেল। তিনি দেখলেন সাধকের সামনে একের পর এক মানুষ আনা হচ্ছে। কেউ অপরাধী, কেউ নিখোঁজ হওয়া পথিক। তাদের চোখ বাঁধা, মন্ত্র পড়া হচ্ছে, আর পাথর ধীরে ধীরে বদলাচ্ছে। প্রতিটি বলির সঙ্গে সঙ্গে পাথরের গা আরও চকচকে, আরও কালো হয়ে উঠছে। তারানাথের বুক কেঁপে উঠল। এই সাধক পাথরের ভিতরে শুধু শক্তি ভরেনি, সে নিজের আত্মার অংশও ঢুকিয়েছে। শেষ দৃশ্যে তিনি দেখলেন সাধক নিজেই আহত, রক্তে ভেসে যাচ্ছে শ্মশান। পাথর তখন সম্পূর্ণ রূপ নিয়েছে। সাধক ফিসফিস করে বলছে, আমার পরে কেউ এলে সে যেন আমাকে মুক্ত করে। দৃশ্য ভেঙে গেল। তারানাথ চোখ খুললেন, কপাল ঘামে ভিজে গেছে। তিনি বুঝলেন কালো পাথরের ভিতরে সত্তা আসলে সেই সাধকেরই বিকৃত রূপ, অর্ধেক মানুষ, অর্ধেক অতৃপ্ত শক্তি। দরজার বাইরে গ্রামের লোকেরা অপেক্ষা করছিল। তারানাথ বেরিয়ে এসে বললেন, এই পাথর এসেছে এক গভীর জঙ্গল থেকে। জায়গাটার নাম এখন কেউ মনে রাখে না, কিন্তু একসময় ওখানে ভয়ঙ্কর সাধনা হতো। আপনি যাবেন সেখানে? কেউ জিজ্ঞেস করল। তারানাথ মাথা নেড়ে বললেন, যেতেই হবে। গ্রামের মোড়ল দৃঢ় গলায় বলল, আমরাও যাব। তারানাথ সঙ্গে সঙ্গে বাধা দিলেন, না, এই পথে সাধারণ মানুষের যাওয়া মানে মৃত্যু ডেকে আনা। শেষমেশ ঠিক হলো পরদিন ভোরে তারানাথ একাই রওনা দেবেন। রাতটা গ্রামে অস্বাভাবিক শান্ত ছিল, কিন্তু তারানাথ ঘুমোতে পারলেন না। চোখ বন্ধ করলেই সেই সাধকের মুখ ভেসে উঠছে। তিনি জানতেন এই লড়াই শুধু পাথরের সঙ্গে নয়, এটা এক আত্মার মুক্তি বা চূড়ান্ত ধ্বংসের প্রশ্ন। ভোরে তিনি গ্রাম ছাড়লেন। জঙ্গলের দিকে যেতে যেতে বাতাস ভারী হয়ে উঠল। পাখির ডাক নেই, পথ ক্রমশ সরু। দুপুর নাগাদ তিনি সেই জায়গায় পৌঁছালেন। একটা শ্মশান, বহুদিন কেউ আসেনি,
তবু জায়গাটা যেন অপেক্ষা করছিল। মাঝখানে একটা ভাঙা বেদি, চারপাশে তান্ত্রিক চিহ্ন, অর্ধেক মুছে গেছে, অর্ধেক এখনও স্পষ্ট। তারানাথ বুঝলেন এখানেই কালো পাথরের জন্ম। তিনি ব্যাগ থেকে পাথরটা বের করলেন। পাথরটা হালকা কেঁপে উঠল, যেন নিজের জায়গা চিনে ফেলেছে। হঠাৎ বাতাস ঘুরে গেল, চারদিক থেকে ফিসফিস আওয়াজ। তুই ফিরে এসেছিস। তারানাথ স্থির গলায় বললেন, হ্যাঁ, এবার শেষ করার জন্য। মাটিতে বৃত্ত আঁকা শুরু করতেই বেদির উপর কালো ছায়া জমে উঠল। ধীরে ধীরে সেই সাধকের অবয়ব তৈরি হলো, চেনা কিন্তু আরও ভয়ঙ্কর। সে হাসল। শেষ না তান্ত্রিক, এবার সত্যি মুক্তি। তারানাথ জানতেন এই মুক্তির মানে ভয়ঙ্কর। তিনি মন্ত্র শুরু করলেন, কিন্তু এবার প্রতিরোধ আগের চেয়েও শক্ত। বেদির চারপাশে আগুন জ্বলে উঠল, কোনো কাঠ ছাড়াই। পাথরটা হাত থেকে ছিটকে পড়ে গেল। তারানাথ হাঁটু গেড়ে বসে পড়লেন। এই মুহূর্তে তিনি বুঝলেন এই লড়াইয়ে হয় পাথর ধ্বংস হবে, নয়তো তার সাধনার শেষ হবে। আকাশে মেঘ জমতে শুরু করল, ঝড়ের আগমনী শব্দ শোনা গেল। আর ঠিক তখনই কালো পাথরের ভিতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর চিৎকার, যেন বহু আত্মা একসঙ্গে আর্তনাদ করছে। লড়াই শুরু হয়ে গেছে। ঝড়টা হঠাৎ করেই নেমে এলো। গাছের ডাল ভেঙে পড়ার শব্দ, বাতাসের হাহাকার, আর শ্মশানের উপর দিয়ে ঘুরে বেড়ানো সেই অদৃশ্য ফিসফিস, সব মিলিয়ে জায়গাটা যেন অন্য এক জগতে রূপ নিল। আকাশ কালো হয়ে গেছে, দিনের আলো সম্পূর্ণ হারিয়ে গেছে। তারানাথ হাঁটু গেড়ে বসে আছেন। তার সামনে কালো পাথরটা কাঁপছে, যেন ভিতরে কেউ মুক্তির জন্য ছটফট করছে। বেদির উপর দাঁড়িয়ে থাকা সেই অবয়ব, অর্ধেক মানুষ অর্ধেক ছায়া, ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তুই জানিস না, সেই কর্কশ কণ্ঠ গর্জে উঠল। আমাকে ধ্বংস করলে কি হবে? তারানাথ কষ্ট করে উঠে দাঁড়ালেন। শরীর অবশ হয়ে আসছে, কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা। আমি জানি, তিনি বললেন, এই পাথর ভাঙলে তোর সঙ্গে বাঁধা সব আত্মা মুক্তি পাবে, আর তুই শেষ হবে। ছায়ামূর্তি হেসে উঠল। সেই হাসিতে আনন্দ নেই, আছে পাগলামি। মুক্তি? সে চিৎকার করল। আমি মুক্তিই চেয়েছিলাম, মানুষ আমাকে এই রূপ দিয়েছে, এখন দায় নিতে হবে তাদেরই। চারদিকে আগুনের শিখা আরও উঁচু হয়ে উঠল। আগুনে কোনো তাপ নেই, কিন্তু তার ভয় আরও গভীর। শ্মশানের মাটিতে পায়ের ছাপ পড়ছে, অথচ কেউ নেই। তারানাথ বুঝলেন এই সাধনায় তাকে নিজের সীমা ছাড়াতে হবে। তিনি ধীরে ধীরে নিজের ব্যাগ খুললেন। ভিতর থেকে বের করলেন একটি ছোট কালো কাপড়ে মোড়া পুঁটলি। বহু বছর ধরে তিনি এটা সঙ্গে রাখেন, কিন্তু কখনো ব্যবহার করেননি। তিনি জানতেন এটা ব্যবহার করার মানে নিজের জীবনের একটা বড় অংশ বন্ধক রাখা। ছায়ামূর্তি থমকে গেল। ওটা তোর নিজের শপথের বস্তু? সে ফিসফিস করে বলল। তুই এত দূর যাবি? তারানাথ চোখ বন্ধ করলেন এক মুহূর্তের জন্য। তার মনে ভেসে উঠল বহু দৃশ্য। গুরু, প্রথম সাধনা, প্রথম ভয়, প্রথম সাফল্য। তারপর চোখ খুলে বললেন, আজ না গেলে আর কোনো দিন যাবে না। তিনি পুটলির কাপড় খুললেন। ভিতরে ছিল একটি ছোট অস্থিখণ্ড, তার গায়ে সূক্ষ্ম মন্ত্র খোদাই করা। এটা কোনো সাধারণ অস্থি নয়, এটা এক ত্যাগী সাধকের স্মৃতি, যে নিজের জীবন দিয়ে এক ভয়ঙ্কর শক্তিকে থামিয়েছিল। অস্থিখণ্ড মাটিতে রাখতেই চারদিক কেঁপে উঠল। ছায়ামূর্তি চিৎকার করে উঠল, না, ওটা আনিস না। কিন্তু দেরি হয়ে গেছে। তারানাথ মন্ত্র শুরু করলেন। এবার মন্ত্রের শব্দ আলাদা, এতে আক্রমণ নেই, আছে আহ্বান, যেন তিনি কারো কাছে বিচার চাইছেন। আকাশ থেকে বজ্রপাত হলো। আলোয় এক মুহূর্তের জন্য পুরো শ্মশান দেখা গেল। তারানাথ দেখলেন শুধু এক ছায়া নয়, অসংখ্য অবয়ব দাঁড়িয়ে আছে। নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, সবাই সেই নরবলির শিকার। তাদের চোখে রাগ নেই, আছে অপেক্ষা। ছায়ামূর্তি পিছিয়ে গেল। তার গা ফেটে কালো ধোঁয়া বেরোতে লাগল। ওরা আমার, সে গর্জে উঠল। আমি ওদের শক্তি দিয়েছি। তারানাথ শান্ত গলায় বললেন, তুই ওদের বেঁধে রেখেছিস, শক্তি দিয়ে নয়, ভয় দিয়ে। তিনি অস্থিখণ্ডের উপর নিজের রক্তের কয়েক ফোঁটা ফেললেন। এটা শেষ চিহ্ন। মুহূর্তের মধ্যে চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ঝড় থেমে গেল, আগুন নিভে গেল। এক অদ্ভুত আলো শ্মশানটাকে ঘিরে ধরল, না সাদা না কালো। এক এক করে সেই অবয়বগুলো পাথরের দিক থেকে আলাদা হতে লাগল। তাদের মুখে ধীরে ধীরে শান্তির ছাপ ফুটে উঠছে। ছায়ামূর্তি হাঁটু গেড়ে পড়ল। তার গলা এবার বদলে গেছে, আর গর্জন নেই। আমি ভুল করেছিলাম, সে ফিসফিস করে বলল। আমি শক্তি চেয়েছিলাম, মুক্তি নয়। তারানাথ এগিয়ে গেলেন। স্বীকার করাই প্রথম মুক্তি, তিনি বললেন, কিন্তু সব পাপের প্রায়শ্চিত্ত নেই। তিনি কালো পাথরের দিকে তাকালেন। পাথরটা ফেটে চির ধরেছে, ভিতর থেকে আলো বেরোচ্ছে। হঠাৎ ছায়ামূর্তি চিৎকার করে উঠল, তুই জানিস না, পাথর ভাঙলে আমি থাকবো না। তারানাথ চোখে চোখ রেখে বললেন,
ঠিক তাই। তিনি শেষ মন্ত্র উচ্চারণ করলেন। এক বিকট শব্দে কালো পাথরটা ভেঙে চূর্ণ হয়ে গেল। আলো ছড়িয়ে পড়ল। শ্মশানের মাটি কেঁপে উঠল, কিন্তু এবার আর ভয় নেই, কেবল শূন্যতা। ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল। যাওয়ার আগে তার চোখে এক ঝলক শান্তি। সব শেষ। তারানাথ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। শরীর ভীষণ দুর্বল, মনে হচ্ছে যেন বয়স কয়েক বছর বেড়ে গেছে। তিনি হাঁটু গেড়ে বসলেন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারদিক আবার স্বাভাবিক হতে শুরু করেছে। পাখির ডাক শোনা যাচ্ছে দূরে। তিনি জানতেন কালো পাথরের রহস্য শেষ, কিন্তু এই সাধনার মূল্য তাকে দিতেই হবে। হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে এলো, মাথা ঘুরে গেল। শেষ যে দৃশ্য তিনি দেখলেন, ভাঙা বেদির ওপর সূর্যের আলো পড়ছে, তারপর অন্ধকার। চোখ খুলতেই তারানাথ প্রথমে বুঝতে পারলেন না তিনি কোথায়। চারদিকে ঝাপসা আলো, বাতাসে ধূপ আর ভেজা মাটির গন্ধ। শরীরটা ভারী, যেন অনেক দূর থেকে ফিরেছেন। কিছুক্ষণ পর কানে মানুষের ফিসফিস শোনা গেল। চোখ খুলেছে, বাবু বেঁচে আছেন। তারানাথ ধীরে মাথা ঘুরিয়ে দেখলেন কুঞ্জপুর গ্রামের কয়েকজন মানুষ তাকে ঘিরে আছে। তিনি শ্মশানে পড়েছিলেন, ভাঙা বেদির পাশে। কালো পাথরের কোনো চিহ্ন নেই, শুধু কিছু কালচে ধুলো। তিনি কষ্ট করে উঠে বসার চেষ্টা করলেন। শরীর সায় দিল না। নড়বেন না বাবু, গ্রামের মোড়ল বলল। আপনি 3 দিন অজ্ঞান ছিলেন। 3 দিন? তারানাথ ফিসফিস করে বললেন। তার মনে পড়ে গেল শেষ মুহূর্তের কথা। আলো, ভাঙা পাথর আর সেই ছায়ামূর্তির মিলিয়ে যাওয়া। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, গ্রামে আর কিছু হয়নি তো? মোড়ল মাথা নেড়ে বলল, না বাবু, ওই রাতের পর থেকে আর কেউ অসুস্থ হয়নি। গরু ছাগল সব ঠিক আছে। শ্মশানের দিক থেকেও আর আওয়াজ আসেনি। এই কথা শুনে তারানাথ চোখ বন্ধ করলেন। একটা ভার যেন বুক থেকে নেমে গেল, কিন্তু শরীরের ভেতরে অন্যরকম অনুভূতি, যেন কোথাও কিছু কমে গেছে। তিনি নিজের হাতে তাকালেন, হালকা কাঁপছে। তিনি জানতেন কেন। কালো পাথর ধ্বংস করতে গিয়ে তিনি নিজের সাধনার এক অংশ সেখানে রেখে এসেছেন। এই ক্ষতি আর ফিরবে না। গ্রামের লোকেরা তাকে বাড়িতে নিয়ে এলো। কয়েকদিন তিনি বিছানায় পড়ে রইলেন। জ্বর নেই, যন্ত্রণা নেই, তবু শক্তি নেই। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তারানাথ হঠাৎ চোখ খুললেন। ঘরের কোণে একটা আবছা আলো। তিনি বুঝলেন এটা কোনো ভয় নয়। আলোর মধ্যে ধীরে ধীরে কয়েকটা অবয়ব তৈরি হলো। সেই আত্মারা এবার আর বিকৃত নয়, শান্ত। তাদের একজন এগিয়ে এসে নীরবে প্রণাম করল। কোনো শব্দ নেই, তবু তারানাথ বুঝতে পারলেন কৃতজ্ঞতা। এক মুহূর্তেই তারা মিলিয়ে গেল। পরদিন ভোরে তারানাথ উঠে বসলেন। শরীর এখনও দুর্বল, কিন্তু মন পরিষ্কার। তিনি গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন। মোড়ল অনেক অনুরোধ করল, আর কিছুদিন থাকুন বাবু। তারানাথ মৃদু হেসে বললেন, এখানে আমার কাজ শেষ, কিন্তু এই জায়গাটা ভুলে যাবেন না। কোনোদিন আবার লোভে পড়ে এমন কিছু করলে আর কেউ বাঁচাতে আসবে না। গ্রাম ছাড়ার সময় তিনি একবার শ্মশানের দিকে তাকালেন। জায়গাটা এখন সাধারণ শ্মশানই, নীরব, শান্ত। পথে হাঁটতে হাঁটতে তিনি বুঝলেন এই ঘটনার পর তার জীবন বদলে গেছে। শক্তি কমেছে, কিন্তু উপলব্ধি বেড়েছে। সব রহস্যের উত্তর লড়াইয়ে নয়, কিছু রহস্যের শেষ হয় ত্যাগে। তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে কুঞ্জপুরের সীমানা পেরিয়ে গেলেন। কালো পাথরের রহস্য মানুষের স্মৃতি থেকে মুছে যাবে একদিন, কিন্তু যে মূল্য দিয়ে সেই রহস্য শেষ হয়েছিল তা তার শরীর আর আত্মা চিরদিন মনে রাখবে। গ্রাম ছাড়িয়ে অনেক দূর চলে এসেছেন তারানাথ তান্ত্রিক। পথটা চেনা, তবু আজ যেন আলাদা। আগে যেসব জায়গায় তিনি হাঁটতেন দৃঢ় পায়ে, আজ সেখানে একটু থেমে যেতে হচ্ছে। শরীরের ক্লান্তি এখনও কাটেনি। বিকেলের দিকে তিনি এক পুরনো ডাক বাংলোয় আশ্রয় নিলেন। জায়গাটা বহুদিন ব্যবহার হয়নি, ধুলো জমে আছে, দরজার কবজা শব্দ করছে। তবু এই নির্জনতাই এখন তার দরকার। ঘরের ভিতর বসে তিনি নিজের ব্যাগ খুললেন। একে একে জিনিস বের করলেন। রুদ্রাক্ষ, পথি, তামার তার সবই আছে, তবু কোথাও একটা ফাঁক। তিনি চোখ বন্ধ করতেই সেটা বুঝতে পারলেন। আগে যে গভীর স্তরে তিনি মন্ত্র অনুভব করতেন, সেখানে এখন নীরবতা। শক্তি পুরোপুরি যায়নি, কিন্তু আগের মতো আর নেই। কালো পাথরের সঙ্গে শেষ লড়াইয়ে তিনি নিজের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল।
স্বপ্ন নয়, তিনি নিশ্চিত। ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। তারানাথ ধীরে চোখ মেলে তাকালেন। আলো অন্ধকারের মাঝে একটা পরিচিত ছায়া, সেই সাধক যার বিকৃত রূপ কালো পাথরের ভিতরে বন্দী ছিল। কিন্তু এবার তার চোখে ভয়ঙ্করতা নেই, মুখ শান্ত। আমি এসেছি বিদায় নিতে, ছায়াটা বলল। তারানাথ উঠে বসলেন। শরীর কাঁপছে না, মনও নয়। তোর তো মুক্তি হয়ে গেছে, তিনি বললেন। ছায়াটা মাথা নোয়ালো। আত্মারা মুক্তি পেয়েছে, কিন্তু আমি নয়। আমি যে পথ বেছে নিয়েছিলাম তার শেষ নেই। তারানাথ বুঝলেন, এই আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি। সে এখন এক সীমান্তে দাঁড়িয়ে আছে। তুই কেন এসেছিস, তিনি জিজ্ঞেস করলেন। ছায়াটা ধীরে বলল, সতর্ক করতে। যেটা তুই ভেঙেছিস সেটা একা ছিল না। এই কথাটা বাতাসের মতো ঠান্ডা হয়ে তারানাথের বুকের ভিতর ঢুকে গেল। মানে? তিনি চোখ কুঁচকে বললেন। কালো পাথর ছিল একটির মধ্যে একটি, ছায়াটা বলল। এমন আরও আছে, ভিন্ন জায়গার, ভিন্ন রূপে। তারানাথের মনে পড়ে গেল বহু পুরনো কাহিনী। লোহায় বাঁধা তাবিজ, রক্তে রাঙানো মূর্তি, মাটির নিচে পোতা বস্তু। তিনি ধীরে বললেন, সব পাপেরই তো এক শেষ থাকে। ছায়াটা মৃদু হাসল। শেষ থাকে, কিন্তু মানুষ শেষ হতে দেয় না। এই কথা বলেই ছায়াটা মিলিয়ে গেল। ঘর আবার নিস্তব্ধ। তারানাথ অনেকক্ষণ বসে রইলেন। তিনি জানতেন এই সতর্কবার্তা হাওয়ায় উড়িয়ে দেওয়ার নয়, কিন্তু তার শক্তি আগের মতো নেই। পরদিন সকালে তিনি আবার পথে নামলেন। লক্ষ্য একটাই, নিজের গুরুদেবের আশ্রম। সন্ধ্যের সময় তিনি সেখানে পৌঁছালেন। আশ্রম এখনও একই রকম, শান্ত স্থির। গুরুদেব তার দিকে তাকিয়েই বুঝলেন কিছু একটা বড় ঘটনা ঘটেছে। তারানাথ সব বললেন, কালো পাথর, শ্মশান, আত্মা আর শেষ সতর্কবার্তা। গুরুদেব চুপ করে শুনলেন, তারপর বললেন, যে কাজ তুই করেছিস তা শেষ নয়, তা কেবল দরজা খুলেছে। আমি কি আবার লড়তে পারবো? তারানাথ প্রশ্ন করলেন। গুরুদেব গভীর দৃষ্টিতে তাকালেন। শক্তি দিয়ে নয়, তিনি বললেন, এবার তোকে জ্ঞান দিয়ে চলতে হবে। সেই রাতে তারানাথ বুঝলেন তার জীবনের অধ্যায় বদলেছে। তিনি আর শুধু তান্ত্রিক নন, তিনি এখন এক প্রহরী, এমন সব রহস্যের যেগুলো মানুষ ভুলে থাকতে চায়। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা গেল। অন্ধকারের ভিতর যেন কেউ ফিসফিস করে বলল, কালো পাথরের রহস্য শেষ হয়নি। তারানাথ চোখ বন্ধ করলেন। নতুন যাত্রা শুরু হয়ে গেছে। আশ্রমের রাত ছিল অস্বাভাবিক শান্ত। বাতাসে ধূপের গন্ধ, দূরে পুকুরের জল নড়ার শব্দ। তারানাথ চুপচাপ বসেছিলেন, চোখ খোলা, কিন্তু দৃষ্টি স্থির নয়। গুরুদেবের কথাগুলো তার মনে বারবার ঘুরছে, শক্তি দিয়ে নয়, জ্ঞান দিয়ে। তিনি বুঝতে পারছিলেন কালো পাথরের ঘটনার পর তার ভেতরে দৃষ্টি বদলে গেছে। আগে যেখানে তিনি শক্তির প্রবাহ অনুভব করতেন, এখন সেখানে এক ধরনের শূন্যতা। কিন্তু সেই শূন্যতার মাঝেই কিছু নতুন বোধ জন্ম নিচ্ছে। রাত গভীর হতেই তিনি অদ্ভুত একটা অনুভূতি পেলেন। আশ্রমের চারদিক যেন খুব ধীরে ধীরে সরে যাচ্ছে, শব্দগুলো দূরে চলে যাচ্ছে। তারানাথ চোখ বন্ধ করলেন। এইবার কোনো মন্ত্র নয়, কোনো আহ্বানও নয়। তবু দৃশ্য বদলে গেল। তিনি নিজেকে দেখতে পেলেন এক অচেনা জায়গায়। চারদিকে পাথরের স্তম্ভ, মাটিতে খোদাই করা চিহ্ন। মাঝখানে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। সাধারণ নয়, তাদের চোখে সেই পুরনো লোভ, শক্তির ক্ষুধা। তাদের সামনে রাখা এক বস্তু, কালো পাথরের মতোই কিন্তু আকারে ছোট। কেউ সেটাকে হাত দিতে যাচ্ছে। হঠাৎ তারানাথ বুঝলেন এটা ভবিষ্যৎ। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। দৃশ্য ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন ভোরের আলো ফুটছে, কপাল ঘামে ভেজা। গুরুদেব তার পাশে দাঁড়িয়ে। দেখেছিস? তিনি শান্ত গলায় বললেন। তারানাথ ধীরে মাথা নোয়ালো। আমি থামাতে পারবো তো? গুরুদেব দীর্ঘশ্বাস ফেললেন। সব কিছু থামানো যায় না, কিন্তু সতর্ক করা যায়। সেদিন তারানাথ আশ্রম ছাড়লেন নতুন উদ্দেশ্যে। এবার আর কোনো গ্রামের ডাকে নয়, এবার তিনি নিজেই খুঁজবেন সেই সব জায়গা যেখানে মানুষের লোভ অন্ধকারকে ডেকে আনে। পথে যেতে যেতে তিনি অনেক জায়গায় থামলেন। কোথাও কেবল গুজব, কোথাও সত্যি অস্বস্তিকর শক্তির চিহ্ন। তিনি হস্তক্ষেপ করলেন না সব জায়গায়, কিছু জায়গা ছেড়ে দিলেন সময়ের হাতে।
কারণ তিনি বুঝতে শিখেছেন সব যুদ্ধ লড়া উচিত নয়। এক সন্ধ্যায় তিনি এক পুরনো পুঁথির দোকানে ঢুকলেন। দোকানদার তাকে দেখে অস্বস্তিতে পড়ল। কাউকে কিছু না বলেই সে একটা পুঁথি এগিয়ে দিল। পুঁথির পাতায় আঁকা ছিল একটি চিহ্ন, কালো পাথরের সঙ্গে মিল আছে। তারানাথ পাতা বন্ধ করলেন। তার মনে কোনো উত্তেজনা নেই, শুধু নিশ্চয়তা। এই চক্র থামেনি। রাতে পথের ধারে বসে তিনি আগুন জ্বালালেন। আগুনের শিখায় তার ছায়া লম্বা হয়ে উঠল। এক মুহূর্তের জন্য তার নিজের ছায়াকেই অপরিচিত লাগল। তিনি ফিসফিস করে বললেন, মানুষই এসব ডাকে, আমি শুধু দরজার সামনে দাঁড়িয়ে থাকি। দূরে অন্ধকারের মধ্যে কেউ যেন হালকা হেসে উঠল, না ভয়ঙ্কর, না বন্ধুত্বপূর্ণ। তারানাথ জানতেন এটা কোনো এক সত্তার হাসি নয়, এটা মানুষের ভবিষ্যতের প্রতিধ্বনি। তিনি আগুন নিভিয়ে পথে নামলেন। রাস্তাটা অজানা, কিন্তু পা চলতেই থাকবে, কারণ কালো পাথরের রহস্য শেষ হয়নি, তা শুধু রূপ বদলেছে। আর যতদিন মানুষ অন্ধকারকে শক্তি ভাবে, ততদিন তারানাথ তান্ত্রিকের মতো প্রহরীদের পথ চলা থামবে না। অন্ধকারের ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে তিনি হালকা করে বললেন, শেষ বলে কিছু নেই, আছে শুধু পাহারা। রাস্তাটা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠে গেছে। চারদিকে জঙ্গল, মাঝে মাঝে ছোট গ্রাম। তারানাথ তান্ত্রিক অনেক দিন ধরে হাঁটছেন, ঠিক কতদিন তিনি নিজেও জানেন না। সময় এখন আর তার কাছে আগের মতো ধরা দেয় না। এক রাতে তিনি এক পাহাড়ি গ্রামের কাছে আশ্রয় নিলেন। গ্রামটা ছোট, লোক কম, কিন্তু চোখে এক ধরনের অস্বস্তি। কেউ কিছু বলছে না, তবু সবাই যেন কিছু লুকোচ্ছে। তারানাথ কিছু জিজ্ঞেস করলেন না। তিনি শিখে গেছেন কিছু কথা সময় এলেই বেরোয়। রাতে ঘুম ভাঙল তার। গ্রামের মাঝখানে পুরনো এক পাথরের চাতাল। চাঁদের আলোতে সেখানে কিছু একটা রাখা, কালো নয়, ধূসর, তবু তার ভেতর সেই একই শীতলতা। তারানাথ কাছে গেলেন না, শুধু দূর থেকে তাকালেন। পাথরটা তাকে ডাকছে না, বরং পরীক্ষা করছে। তিনি বুঝলেন এই বস্তু এখনো জেগে ওঠেনি, মানুষের হাতেই তার ভবিষ্যৎ। ভোরে গ্রাম ছাড়ার সময় এক কিশোর এগিয়ে এলো, চোখে কৌতূহল। আপনি কি কিছু জানেন? সে জিজ্ঞেস করল। তারানাথ হালকা হেসে বললেন, জানা সবসময় আশীর্বাদ নয়। তিনি আর কিছু বললেন না। পথে হাঁটতে হাঁটতে তার মনে পড়ল গুরুদেবের কথা, পাহারা মানে শুধু লড়াই নয়, দূরত্ব বজায় রাখাও। তিনি পিছনে তাকালেন না, কারণ সব অন্ধকার ধ্বংস করতে নেই, কিছু অন্ধকার মানুষের নিজের সীমা শেখায়। দূরে পাহাড়ের ছায়া গাঢ় হয়ে এলো, আকাশে তারা জ্বলছে। তারানাথ তান্ত্রিকের ছায়া ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। কেউ জানল না তিনি কোথায় গেলেন। কেবল কিছু জায়গায়, কিছু রাতে মানুষ হঠাৎ সাবধান হয়ে যায়, অকারণেই। আর কোথাও কোথাও কালো পাথরের মতো বস্তু চুপচাপ পড়ে থাকে, অপেক্ষায়। শেষ নয়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে।